মাঝখানে 1 সপ্তাহ বিরতি, ঈদের কারণে বিরতিটা ছিল। বিরতির পর আবার আপনাদের প্রিয় মুখ জনাব আনিস আলমগীর আমাদের সঙ্গে শুক্রবারের আয়োজনে আমার আমন্ত্রণে হাজির হয়েছেন। জনাব আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় করতে পেরেছেন বলে। জনাব আনিস আলমগীর, আমরা কয়েকটা জিনিস খেয়াল করলাম যে গত একদিন আগে, দুদিন আগে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, 3বারের মেয়র, 2বারের পৌরসভার চেয়ারম্যান সেলিনা হায়াৎ আইভী, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। 12টা মামলা ছিল, জামিন পেয়েছেন। এই সবই এক ধরনের খবর, কিন্তু তার সঙ্গে যে জিনিসটা আপনাকে আমি একটু বলতে চাই, সেটা হলো উনি সাংবাদিকদেরকে এই যে ওনার মুক্তি পাওয়া নিয়ে, সশরীরে মুক্তি পাওয়া নিয়ে বিচার বিভাগের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা জামিন পেয়েছেন, জামিন পেয়ে মুক্ত হয়েছেন, কিন্তু সরকারকে ধন্যবাদ দিলেন। এটা নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, এক একজন এক এক কথা বলতেছে। আপনি এই ওনার মুক্তি পাওয়াটাকে কিভাবে দেখছেন এবং এই সরকারকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মুক্তি পাওয়াটা খুবই আনন্দজনক একটা সংবাদ মনে করব। এটা ন্যায়ের সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়, কারণ অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আপনি যদি জানেন যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, তার প্রায় বছরখানিক পরে 25শে মে তাকে আটক করা হয়েছিল। তার হিসাব করলে আপনি 13 মাস উনি জেলে ছিলেন এবং তার বিরুদ্ধে 12টা মামলা ছিল, একটা দুইটা না। এবং 12টা মামলায় তিনি ফাইট করে নিয়েছেন, আদালত থেকে, সর্বোচ্চ আদালত থেকে আহ জামিন নিয়েছেন। তো এই জামিনের পরে তো তার মুক্তি হতেই পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, সরকারকে কেন শুভেচ্ছা ধন্যবাদ জানাবে, এই বিষয়টা তো আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও তো সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম যখন কারামুক্তি পেয়েছিলাম। আমরা জানি যে কেন সরকারকে ধন্যবাদ জানাতে হয়। কারণ ধন্যবাদ এই জন্যই জানাতে হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কেউ বের হতে পারবে না, আদালত যতটাই আপনাকে মুক্তি দিক। উনাকে তো 12টায় দিয়েছিল, আমাকে 2টাতে দিয়েছিল, অনেকে আছে 13টা 14টাও আছে অনেকের। এবং অনেকের আবার একটা মামলাতেও রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটা দিচ্ছে না। যে দিলে কি লাভ, কারণ সরকার থেকে যদি কোনো আহ আশার বাণী না থাকে, তো একটার পর একটা মামলায় টানতে হবে। মনে করেন আপনার 2টা মামলা আছে, আপনি জামিন হয়ে গেছে। আমি জানি এরকম আমার সাথে কথা হয়েছে, ইভেন আজকেও কথা হয়েছে যে 2টা মামলা জামিন হয়ে গেছে, এখনো জামিন নামা জমা দিচ্ছে না। কেন জমা দিচ্ছে না? কারণ সরকার যে মুক্তি দিবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা আরেকটা মামলা দেবে, আরেকটা মামলা মানে সেটা লোয়ার কোর্ট, হাইকোর্ট করে আবার কয় লাখ টাকা শেষ। তো এইভাবে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আইভি রহমান তো ভালো করে জানেন যে, আইভি রহমান না, সেলিনা হায়াত আইভি খুব ভালো করে জানেন যে ওনার এই মুক্তির পেছনে সরকারের হাত ছিল, সরকারের সহানুভূতি ছিল। তো সহানুভূতির প্রেক্ষিতে উনি মুক্তি পেয়েছেন এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সরকারকে ধন্যবাদ জানানো, এটাতে আমি দোষের কিছু দেখি না। এটা তো অন্যায় কিছু হয়নি, কারণ উনার মতো তো আরো অনেকে এখনো পড়ে আছে জেলে। যেমন আমি মুক্তি পেয়েছি, আমার মতো অনেকে পড়েছিল জেলে। তো তার মানে তাদের কি অধিকার নাই? তাদেরও তো অধিকার আছে। তো যখন এদের, যখন এই জিনিসটা দেখে একটা আমার একটা রুমমেট এখনো জেলে আছে, আমি বাইরে আছি, এই যে আত্মতৃপ্তি, এই তৃপ্তিটা যেমন উনি অনুভব করছে, তেমনি তাদের জন্য ওনার সহানুভূতিও লাগে। সেই জন্যই আইবি একই সঙ্গে বলেছে যে আমার যে সরকার মানে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা বলছিল যে বিচার বিভাগ এবং বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আশা প্রকাশ করছি যে মানবিক এবং একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে, যেটা সবাইকে ধারণ করবে এবং কারাগারে থাকা অন্য নিরীহ নারীদের প্রতিও সহানুভূতি দেখানোর জন্য সরকারকে তিনি আহ্বান জানিয়েছিলেন। দেখেন, উনি উনি অন্য নারীরা দিয়েছিল, ওতে ফিলিংসটা ওনার রয়ে গেছে। আমি যেমন বলছি যে আমার রুমমেট গুলো আমার দীর্ঘদিন যাতে ছিল, আমি জানি তারা অন্যায় ভাবে ওখানে আছে। আমি দুইজনের নাম বলতেই পারি, একজন মশিউর, একজন সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তা, আরেকজন ছিল সরকারের একটা ইয়েতে, এটা কি বলে, ডিবির একজন কর্মকর্তা, শাহেন শাহ।
দীর্ঘদিন থেকে একই সঙ্গে ছিলাম, জানি তারা নিরপরাধ এবং একের পর এক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তো সেটাই ফিলিংসটা আর কি। এটা, এবং আপনি যদি আবার যদি খেয়াল করে থাকেন যে ওনাকে কারামুক্তি দিয়ে তো একেবারে শেষ না। আমি জানি আপনি প্রশ্ন করবেন যে উনি রাজনীতিতে যাওয়া বা এখন পরিস্থিতি কি, সরকারকে ধন্যবাদ জানানো মানে কি সরকারি দলে যোগ দিয়ে দিচ্ছে কিনা। দেখেন, উনি যে রাজনৈতিক দল করেন সেটা তো এখন কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় উনি কি করবেন? উনি কি রাস্তায় গিয়ে এখন ভাইবা মানে ইয়ে দেবেন, এটা কি বলে, আহ্বান জানাবেন, আসো রাস্তায় আসি আমরা আন্দোলন করি? সেরকম পরিস্থিতি তো তৈরি হয় না এবং এটা সম্ভব না। ওনার উপর কড়া নজরদারি রেখেছে, আমি যতটুকু গোয়েন্দা তথ্যগুলো সরকার বা মিডিয়াতে যতটুকু আসছে। মানে কারামুক্তির পর তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে, যেটাকে চুনকা কুঠির বলে, অবস্থান করছেন, এবং নারায়ণগঞ্জের জেলা পুলিশ তার সার্বিক নিরাপত্তা এবং তিনি যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড বা দলীয় পুনর্গঠনের মানে চেষ্টা না করেন তা নিশ্চিত করতে তার বাসার চার পাশে কড়া নজরদারি রেখেছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তো সাদা পোশাকের পুলিশও ওই এলাকায় মোতায়েন রয়েছে। তাহলে আপনি বুঝেন যে উনি কি করতে পারেন। আর উনি তার উনি মানে থাকবেন। বলতে চাচ্ছেন যে এক জেলখানার থেকে আরেক জেলখানায় গেলেন। না ভাই, এটা জেলখানা বলবো না, এটা অনেক মুক্তির। যারা জেল থেকে বের হয় তারা জানে যে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকা আর মানুষের মধ্যে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পাওয়া কমপ্লিট ভিন্ন। রাজনীতি তো দিন শেষ হয়ে যাচ্ছে না, রাজনীতি সময় সাপেক্ষ একটা ব্যাপার। বর্তমানে একটা সরকার এসেছে, তা আরেকটা সরকার আসবে, এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে রেখেছে, যে সমস্ত বোকারা ভেবেছে যে আওয়ামী লীগ সারা জীবন নিষিদ্ধ থাকবে এবং তারা নিষিদ্ধ কিভাবে করা যায়। আমি আজকে দেখছিলাম আরেকজনে বলতেছিল আইবি হচ্ছে ভালো আওয়ামী লীগের আর খারাপ আওয়ামী লীগের হচ্ছে শামীম ওসমান। তো শামীম ওসমানের ব্যাপারে আমরা শুধু বলছি, আইবির ব্যাপারে কেন বলছি না? আইবি যেন ক্ষমতায় না আসতে পারে, আইবি যাতে কিছু না করতে হবে, সেই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো সজাগ দৃষ্টি রাখেন, কিন্তু সময় তো পাল্টে দে না। আমরা তো এই যে তারেক রহমান আজকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, এটাও কি তার নেতা কর্মীরা স্বপ্নে রাখে নাই যে একদিন আমাদের নেতা ফিরে আসবে, হবে? তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীরাও সেরকম ধারণা রাখেন যে শেখ হাসিনা একদিন ফেরত আসবে, দেশে আসবেন। আইবি রহমানের মতো নেত্রীরা, সাবের হোসেন চৌধুরীর মতো নেতা যারা আছেন বা অন্য যারা আছেন, তারা হাল ধরবেন। তো সবার তো আশা আছে, কিন্তু সবকিছুর আমি জন্য আজকে সময় দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে বিশেষ করে আপনার জামাত এনসিপির কোন কোন নেতার মধ্যে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো তারা এখনই ভাবতে শুরু করেছে এবং বলা বলিও করছে যে আইবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে যে ওখানে নারায়ণগঞ্জে উনি যাতে আবার মেয়র ইলেকশন করতে পারেন, এবং তারা বলতে চাচ্ছেন যে আইবুর রহমানের মেয়র ইলেকশন যাতে না করতে দেওয়া যায়, এরকম নাকি অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে। উনি নাকি নাকি কেন? সেটা তো চেষ্টা তারা করবেই। কারণ এই যে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে ইয়েটা, আপনার আইনগুলো, এগুলোতে একটা বিরাট ধরনের পরিবর্তন আনতেছে সরকার। এই পরিবর্তনের মধ্যে দুই তিনটা ধারা যুক্ত করে দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার অনলাইনে সাবমিট করা যাবে না, আগে যেটা ছিল অনলাইনেও করতে পারতেন আপনি, সেটা এখন করতে পারবেন না। তার মানে আপনি যদি নমিনেশন পেপার দিতে যান তখন আপনাকে ঠেঙ্গিয়ে মানে ওইখানে মারবে, আপনি নমিনেশন পেপার দিতেই যাবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে ওখানে একটা ধারা সংযুক্ত করছে, আপনি আহ এর মধ্যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য কিনা। তো এবং যদি বলেন যে না আমি সদস্য না, তাহলে আবার আপনার বিরুদ্ধে আবার ইয়ে দেবে, যে কোন সালে আপনি ছিলেন সেই ডকুমেন্ট দিয়ে আপনার এটা বাতিল করে দেবে। তার মানে হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সাধারণ সদস্য, সেগুলো তারাও সেন্ট্রালের যারা নেতা নেত্রীদের ইয়ের জন্য, অপরাধের জন্য, তারা নিরপরাধ হলেও এখানে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, তারা ইলেকশন করতে পারবেন না। আমি জানি না এই ধরনের ইলেকশন কতটা সুফল বয়ে আনবে সরকারের জন্য। এবং এই যদি এই ধরনের ডিসিশনে যায় আওয়ামী লীগ, তখন তাদের ভোটকে কি করবে, তারা আবার রাগ করে জামাতকে দিয়ে দেবে কিনা, বা তারা যদি যেতেই না পারে কি ধরনের ভোট করবে, সব স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। এবং আমি আমি আরো বিস্মিত যে যারা এই ধরনের আইনগুলো করছে, আমরা তো দেখেছি অতীতে সিইসি সহ যারা ওইখানে ছিল তাদের কি পরিণতি হয়েছে।
কিভাবে জুতার মালা দিয়েছে পাবলিক, পাবলিক না আমি বলবো যে যার বিপক্ষ শক্তি যে আক্রোশ দেখিয়েছে, যে ইনারা যারা এই সমস্ত আইন প্রয়োগ করবেন, তিনারা রাস্তায় খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন দিন পরিবর্তন হয়ে গেলে, সেটাও তো আমি বিশ্বাস করি না। এবং আমি তো আরো বিশ্বাস করি যে শুধু উনাদের উপর ছাড়বে না, ওনাদের আওলাদদের উপরে যাবে, কারণ রাজনীতি এখন ওইদিকেই যাচ্ছে। এবং আচ্ছা, আরেকটা এই যে বিষয় হচ্ছে এইটা যে ওনারা এই ধরনের আইন করে বিএনপি কে বিতর্কিত করতেছে কিনা, বিএনপি কে মানে রাজনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন আপনি যদি দলীয় প্রতীকে না করেন, তাহলে একটা সুযোগ দেন, যে সেই সুযোগটা হচ্ছে আওয়ামী লীগ যেটাকে নষ্ট করে দিয়ে গেছিল। দলীয় প্রতীকে নির্বাচন করার মাধ্যমে তাদের চেলাচুলা যেগুলো ছিল, চেলা চামুন্ডা, অত্যন্ত তৃতীয় শ্রেণীর এবং অত্যন্ত আহ, মানে কি বলবো এগুলা, মানে সমাজে যেগুলাকে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত হয়, ওই সমস্ত লোকগুলা দলীয় নমিনেশন দিয়ে ইলেকশন করেছে। তিনি আর কেউ ইলেকশন করতে পারে নাই। কিন্তু এই সমাজে আমরা কি দেখেছি, মেম্বার চেয়ারম্যান যারা অতীতে হয়েছে, তাদের একটা গৌরবময় অধ্যায় ছিল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তো সমাজে তারা উচ্চ বংশীয় লোকজন ছিল, তারা তাদের কথা শুনতো এরকম লোকজন ছিল, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, টিচার যুক্ত ছিল, মোট কথা হচ্ছে সমাজের সম্মানিত ব্যক্তি ছিল। তো এই সম্মানিত ব্যক্তিগুলোকে মানুষ সম্মিলিতভাবে ভোট দিত, সে কোন দল করে সেটা বিষয় না। তো বিএনপি কিন্তু এবার এই একটা সুযোগ মানে তারা অর্জন করতে পারতো, দাও ইলেকশন, সেখানে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা উঠে আসুক, যার জনপ্রিয়তা আছে, সে কোন দল করে সেটা না। দলীয় মার্কায় নির্বাচন না হলে কিন্তু এটা একটা বিরাট সুযোগ ছিল যে বিএনপি একটা মানে সমাজ পরিবর্তনের। আমি জানি না সেটা হবে কিনা, এবং যদি না হয়ে থাকে সেটা বিএনপি যেমন দায়ী, তেমনি ইলেকশন কমিশনও দায়ী থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন যে এই যে স্থানীয় সরকারে নানা ধরনের নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে এবং কখনো নিষিদ্ধ দলের কোনো সদস্য ছিল কিনা তারা নির্বাচন অযোগ্য ঘোষণার যে একটা ব্যবস্থা হচ্ছে, এটা যদি হতে থাকে, এর মধ্যে আমরা দেখলাম যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে গোপালগঞ্জে প্রায় 1200 আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু মানে আপনার ফুলের তোরা আপনার বিএনপি এমপির কাছে দিয়ে হাতে তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করছে। তো তারা কি কেবল ভোটার হওয়ার জন্য যোগদান করলো না কেন? জানি না, আপনি আপনি যদি মনে করেন ইলেকশন করার সুযোগের জন্য হয়, তাহলে এটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা যাতে ইলেকশন করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে তো আবার এই অভিযোগ আনতে পারে যে আইন করে রেখেছে, তুমি কোনো নিষিদ্ধ দলের সদস্য কিনা অতীতে ছিলা, তাহলে সেটা এবং দেখাতে পারে। তো সরকার সেটার কত টাকা অনুকম্পা তাদেরকে দেখাতে পারবে বা ছাড় দেবে আমি জানি না। বাট এই ধরনের যোগদান মানে এগুলো কোনো ইনসিগনিফিকেন্ট, এগুলো তো কিছু আসে যায় না। কারণ সরকার পরিবর্তন হলে কিছু তেলবাজ ধান্দাবাজ আর একটা দলে, ওই সরকারের দলে যাবে, তো এখন আরো নেচে নেচে যাবে, নিচে নিচে খাইতে যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি যখন পতনের আগে এরশাদ বা খালেদা জিয়া বা শেখ হাসিনা, তারা যদি একটা জনসভা করেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তাদের লোকের অভাব পড়েছিল? অভাব তো হয় না। এগুলো এসব অ্যারেঞ্জ গেমে কিছু আসে যায় না। মূল বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্ততা আছে কিনা এখানে, এগুলাতে স্বতঃস্ফূর্ততা কিছু আমি আছে বলে মনে করি না। কারণ এই সমস্ত ধান্দাবাজ লোক সবসময় থাকে, এক দল থেকে আরেক দলে যায়, এই যাওয়াই এদের ধর্ম। জি, আমি একটু আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই। সেটা হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হুম। খলিলুর রহমান। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং হুম। এখনো প্রশ্ন উঠছে যে উনি কি তাহলে ওখানে কিভাবে যাবেন, উনি কি ছুটি নিয়ে যাবেন নাকি সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাকরি হুম। ছেড়ে দিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি কোনো সুস্পষ্ট হুম। জবাব দেননি। তো এই যে পুরো ঘটনা, এই খলিল সাহেবকে নিয়ে কিন্তু শুরু থেকেই না নানা ধরনের বিতর্ক হচ্ছিল, নানা ধরনের প্রশ্ন হুম। উঠছিল। সে সমস্ত বিতর্কের হুম। নিরসন কখনোই হয়নি, প্রশ্নের জবাব কখনই পাওয়া যায়নি এবং ওনার হুম। শনৈ শনৈ বৃদ্ধি হুম। ঘটছে, শনৈ শনৈ ওনার কেরিয়ার বিল্ড আপ হচ্ছে। কি বলবেন এই নিয়ে? ওনার সিভিটা তো খুব ভালো। ব্যক্তিগত ভাবেও আমি যদি মনে করি যে ওনার পড়াশোনা তো অনেক ভালো, উনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, হার্ভার্ডে পড়েছেন, পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে, ওনার কিন্তু অনেক কিছুই বেটার আছে। কিন্তু ওনার বদনাম যেটা হচ্ছে, উনি এদেশের লোক না।
উনি হুম, মানে পাকিস্তানে বলবো না, উনি আমেরিকার লোক এবং আমেরিকার তাবেদারি করার জন্য এখানে এসেছেন। এবং এর আগে যে সরকারের অধীনে ছিলেন তিনি, ফখরুদ্দিন সরকারের অধীনে উনি ছিলেন, সেখানে ওনার অতীত ইতিহাস ভালো না, ওনার ব্যক্তিগত ইতিহাস কলঙ্কিত ছিল। মানে ব্যক্তিগত জীবনের অনেক কিছু মিডিয়া এসেছে খুব ন্যাক্কারজনক। বাট এবং ডক্টর ইউনূসের আমলে যখন উনি আসলেন, তখন উনি সিগনিফিকেন্ট কিছুই দেখাতে পারেন না, সেই একই ঘটনা, মানে ঠন ঠন শুধু। কিন্তু তার শনৈ শনৈ তার পদোন্নতি হয়েছে দেখেন। উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে গেছিলেন, এই যে বিশেষ কি জানি পরামর্শদাতা। তারপরে উনি হয়ে গেলেন আহ বাংলাদেশের আহ প্রতিরক্ষা উপদেষ্টা, যেটা নিরাপত্তা ব্যাপক নিরাপত্তা পদোন্নতি। নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা নিরাপত্তা। তো না, প্রতিরক্ষা উনি উনি ওইখানে ছিলেন, প্রতিরক্ষা তার অধীনেই ছিল। তো সবকিছু মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়েছে তার। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি অলিখিত হত্যাকর্তা বা ওখানে ছড়ি ঘুরাতে পারতেন। এবং এই সব দিক থেকে চিন্তা করলে তার জন্য তো এটা একটা বিরাট অর্জন। বাংলাদেশের জন্য কি অর্জন সেটা নিয়েও কথা হতে পারে, অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা একটা বড় খবর। এর আগে প্রায় 40 বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, এরপরে উনি আসলেন। বাংলাদেশ আহ আহ বাংলাদেশের নাম বাইরে যাওয়ার ক্ষেত্রে, ইন্টারন্যাশনালি আলোচিত হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আছে। 193টি সদস্য যারা মানে ভোট দিয়েছিল, তার মধ্যে উনি উম, প্রায় 5 না 6টা, উনি 91টা ভোট পাইছে ওনার প্রতিদ্বন্দ্বী, আর উনি বোধহয় 99টা পেয়েছেন। হ্যাঁ, উনি 99টা পেয়েছেন, ওনার প্রতিদ্বন্দ্বী 91টা। মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব যে ফালতু লড়াই হয়েছে তা না। এবং এই অঞ্চলের জন্য নির্ধারিত ছিল এবারের পথটা, উনি সেই সুযোগটা নিয়েছেন। এবং মানে 2 তারিখে ইলেকশন হয়েছে, এবং আগামী সেপ্টেম্বরে গিয়ে উনি এই দায়িত্ব পাবেন। তো সেপ্টেম্বরে যাওয়ার আগে এখন যে প্রেসিডেন্ট আছেন, জার্মানি পররাষ্ট্রমন্ত্রী সাবেক, উনি এই দায়িত্ব পালন করবেন। তার মানে আপনি ধরে নেন যে আহ জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে গিয়ে আবার 3 মাস তো উনি আছেনই। তো এই 3 মাস তো উনি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তো দায়িত্ব পালন করতে পারছেন, এখানে তো কোনো বাধা নেই। এবং এরপরে উনি, যেটা আমরা মিডিয়াতে দেখেছি যে উনি 1 বছরের জন্য লিয়েনে যাবেন কথা ছিল, এখন যাবেন কি যাবেন না সেটা তার উপর নির্ভর করছে। তো আমার মনে হচ্ছে যে সরকারের উচিত তাকে ওই 1 বছরের জন্য ছেড়ে দেওয়া, এবং 2টা পোস্ট একসঙ্গে হোল্ড করা মানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ পোস্ট এখানে, মানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আরেক অবহেলা হবে। এখানে আরেকটা লোককে এখানে তখন রিপ্লেসমেন্টের দেওয়া দরকার, কিংবা ওনার জায়গায় তখন অন্য কেউ ওই দায়িত্ব পালন করতে হবে। এটা যদি হয় বেটার। এবং আপনি যদি বলেন যে ওনার এই অর্জনে বাংলাদেশের কি হয়ে গেছে, বাংলাদেশ কি পেয়ে যাবে, সেই দিক থেকে আমি বলবো যে আহামরি কিছু আসছে না। বাংলাদেশের একজন প্রতিনিধি একটা ভালো জায়গায় গেছে, এটা শুনতে ভালো লাগে, আমাদের সবাই আমরা এটা নিয়ে তৃপ্তি বোধ করব। কিন্তু বাংলাদেশের অর্জনের দিক থেকে ঘোড়া ডিম কিছুই হবে না। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সেই ইস্যুতে তো উনি নিজেই যখন এখানে ছিলেন তখন কিছুই করতে পারেন নাই। এখন তো আবার নিরপেক্ষ অবস্থানে গিয়েছেন, উনি তো এখন আবার বড় ভূমিকাও নিতে পারবেন না। উনি তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। সাধারণ পরিষদ হচ্ছে ওই জায়গা, সিকিউরিটি কাউন্সিলে যেগুলা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয় না, এই সাধারণ ইস্যু জি, যে মাঝে মধ্যে আসতে পারে এখানে, তারা প্রভাব বিস্তার করতে পারে, এরকম ইনস্টেন্স খুবই কম। তারপরেও মানে যে ওনারা এটার উপরে খবরদারি করার ক্ষমতা রাখেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদ হচ্ছে একটা টকিং ক্লাব। এটা এটা ওই যে একটা টক শো করে, আপনি আমি যেমন টক শো করি, যেটার পরিণতি কতটুকু আসে সেরকম মানুষ চিন্তা করে, সেরকম একটা আপনি টক বলতে শো। চাচ্ছেন অবসর অ্যাঙ্করের মতো? উনি অ্যাঙ্কর। ওই টক শো হবে সেপ্টেম্বর থেকে। সারা পৃথিবী থেকে টক শোর জন্য কিছু লোক যাবে, আজাইরা কিছু লোক নিয়ে যাবে। আমি তো গেছি, আপনি গেছেন কিনা জানি না, ওই টক শোতে আমি অংশ নিয়েছিলাম। ফালতুর ফালতু এর থেকে মানে ইনসিগনিফিকেন্ট মানে ইস্যুস খুবই কম আছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে যারা কাভার করছে চলে আসছে। এই জাতিসংঘ সাধারণ পরিষদের কাভার করা মানে হচ্ছে যে ইসরায়েলের কি হলো, ইরানের সাথে কি গোতাগতি হলো,
আফ্রিকান দেশগুলোর কোন নেতা দুই একজন ছিল আগে, মানে লিবিয়ার যে ছিল মনে করেন গাদ্দাফি, সে কি বক্তৃতা দিল, খোমেনি কি বক্তৃতা দিল, খাতামি কি বক্তৃতা দিল, এইটাই। বাকিগুলোরে কেউ চিনে না, জানে না, এগুলোরে কেউ গণেও না। তো এগুলো হচ্ছে মানে একদম এটা বিনোদন মেলা আর কি, তখন যায় এরা খেয়ে দিয়ে আসে। তো ওইটার উনি টকিং ক্লাবের উনি অ্যাঙ্কর, আর কিছুই না। যে আমরা আলোচনা শেষ করব, শেষ করার আগে আমি একটা ছোট্ট প্রসঙ্গ তুলতে চাই। এটা হলো, দেখেন, দেশের ভালো মন্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মানুষের বিদ্যুতের দামও বেড়ে গেল, জ্বালানি তেলের দামও বাড়লো। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থায় আমরা ভেবেছিলাম যে একটা বোধহয় সুবাতাস বইবে, কিন্তু সেখানেও মনে হয় একটা ঝামেলা চলছে। এরই হুম। মধ্যে 5টা ব্যাংকে মানে একীভূত করা হয়েছে, সেটা হচ্ছে প্রায় 75 লাখ গ্রাহক কিন্তু এখন তাদের মানে জমা দেওয়ার টাকাই ফেরত পাচ্ছে না। এর মধ্যে আবার ইসলামী ব্যাংক নিয়ে আরেক ঝামেলা হচ্ছে, এমন এক লোককে চেয়ারম্যান বানানো হয়েছে যে নাকি আগে বাংলাদেশ ব্যাংকের খুবই মানে সমালোচিত একজন ডেপুটি গভর্নর ছিলেন। এটা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আন্দোলন করছে। এই সব মিলিয়ে আপনি কোনো কোনো কিছু দেখতে পান কিনা? আমি প্রথম যে বিষয়টা বললাম যে সম্মিলিত ইসলামী ব্যাংকে যেটা হলো, এই গ্রাহকদের সঙ্গে সরকারের বিমাতা সুলভ আচরণ করার কোনো মানে নাই। তারা অনেক আশা ভরসা করে আপনার এখানে টাকা রেখেছে, আপনি টাকাটা তো ফেরত দেন না, এবং তাদের তাদের যে আয় সেখান থেকে আপনি কেটে রাখতে চান কোন কারণে, কোন যুক্তিতে? এই দেশটা শুধুমাত্র জনগণ থেকে কেটে কেটে নেবে? আপনি যেভাবে বলছিলেন বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, শুধু বাড়তির উপরে আছে, কিছু কমতি কিছু নাই। বাজারে আগুন লেগে আছে, কিন্তু কারো গায়ে লাগে না, মনে হচ্ছে যে না এটা সবই তো ঠিক আছে। যা বাড়াই সেটাতে তো কোনো প্রতিবাদ তো হয় না। আপনি এনবিআর একটা রেখেছেন, দুদিন পরে আবার সেখানে আসবে, বড় বড় ট্যাক্স আসবে। তো যারা ট্যাক্স দিচ্ছে তারা ট্যাক্স দিয়ে কি পাচ্ছে সেটা আছে? পৃথিবীর উন্নত দেশগুলোতে আমি যে ট্যাক্স দিই, আমার একটা নিশ্চয়তা থাকে আমার এত 60 বছর বা 65 বছরের পরে আমি তার সরকার থেকে কিছু পাবো। এখানে কি? এখানে ধরে ধরে শুধু আপনার থেকে নেবে। যে টাকা আপনি ট্যাক্স দিলেন, সে টাকা আবার ব্যাংকে, আপনি আপনি যে জায়গা থেকে পেলেন উচ্ছে কেটে নিল, ব্যাংকে জমা দিবেন, ব্যাংকে কেটে নিচ্ছে। মানে আপনি ওই টাকা খরচ করতে যাবেন, পান সিগারেট কিনতে যাবেন, সেখানে কেটে নিচ্ছে। মানে আপনার 1 টাকাকে 3 বার 4 বার কাটতেছে। এই একই গরুরে, নতুন কিছু নাই। মানে সরকার, আমি জানি না, এত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সরকারের মধ্যে অর্থনীতি বিশেষজ্ঞ বড় বড় পণ্ডিত গুলো নিয়েছে, এবং এরা সরকার আয়ের উৎসটা কিভাবে বেটার হতে পারে এবং জনকল্যাণমুখী হতে পারে, মানুষ নিজেই যাতে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়, যে পরবর্তী ইনসেনটিভের আশায়, সেরকম কোনো চিন্তা করছে না। খালি এক গোষ্ঠী খাচ্ছে আর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়তেছে। এই যে যে লোকগুলোর কথা বলছি, সম্মিলিত ব্যাংক, সরকারের অবিলম্বে উচিত তাদের এই সমাধান করে দেওয়া। ইসলামী ব্যাংক পরে, এটা এটা আগে সমাধান করা উচিত। এসব 5টা ব্যাংকের সাথে হাজার হাজার লোক জড়িত হচ্ছে, তারা 2 দিন পর পরে রাস্তায় নামে, এবং তারা আমাকেও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে যে আমি যাতে তাদের সাথে সংহতি প্রকাশ করি। আমি যে ভাই, সংহতি আমি প্রকাশ করছি, 100 বার করছি, কিন্তু হয়তো রাস্তায় যেতে পারবো না আপনাদের সঙ্গে, এবং অর্থনীতির অত জটিল মারপ্যাচ আমি বুঝিও না তেমন। কিন্তু এটুকু তো বুঝি আপনার ন্যায্য হক সেটা দেবে। আপনাকে এত পার্সেন্ট সুদ দেওয়ার কথা ছিল, লভ্যাংশ দেওয়ার কথা ছিল, সেটা কেন কেটে নেবে? এবং আপনার টাকাটা আপনার ইচ্ছে মতো আপনি তুলতে পারবেন না কেন? এই যে প্রতিবন্ধকতা গুলো আছে, এগুলো দূর করা উচিত। ইসলামী ব্যাংকের ব্যাপারে ভেরি আনফরচুনেট, বাংলাদেশের একটা ব্যাংক ব্যাংকের হবে, সেটা একটা দলের ব্যাংক কি করে হয়ে যায়? তাহলে আওয়ামী লীগের ব্যাংক, বিএনপির ব্যাংক, সব এবার ব্যাংক খুঁজবে। ইসলাম ব্যাংকে যে কোনো যে কোনো ইস্যুস আমি ও, এটাতে নাক গলাতে চাই, যে কারণ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ব্যাংক, সেটা নষ্ট হয়ে যাক সেটা চাই না। কিন্তু সেটার জন্য যখনই আবার দাবি দাবায় রাস্তায় নামে, সব দেখি জামাতের লোকজন, তারাই আবার এটার জন্য এ করে, জামাত লোক পাঠায়। তো গ্রাহকরা কিছু করুক। জামাত যতদিন তাদের বড় ধরনের ইন্টারেস্ট এই ইসলামী ব্যাংক থেকে প্রদর্শন করবে না, ইসলামী ব্যাংকে তাদের পকেট সংগঠন মনে করবে না, ওইখানে তাদের ইসলামী ব্যাংকের লোকদের থেকে টাকা নিয়ে তাদের সংগঠনের এটা কি বলে হাদিয়া, কোষাগার উন্নত করবে না, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংক
ব্যাংকের এই হাওলাত চলতে এই 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 অবস্থা চলতেই থাকবে। আমি মনে করি যে সরকার নয়, শুধু সরকার যেমন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জামাতুল ইসলামীও ইসলামী ব্যাংক নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। তাদের লোকদেরকে চাকরি দেওয়ার স্থায়ী ঠিকানা হয়ে যাবে। আর তাদের অন্য লোকগুলোকে হাজার হাজার মানে সরকার পরিবর্তনের পর আমি জানি না সংখ্যাটা কত, কমপক্ষে 4-5 হাজার ছেলেকে চাকরিচ্যুত করা হয়েছে। কারণ এবং এই চাকরিচ্যুত করে সেখানে ইসলামী ব্যাংকের মানে ইসলামী ব্যাংক তার জামাত ইসলামের লোকদের প্রতিস্থাপিত করেছে। এগুলো তো খুবই অন্যায়। এই অন্যায়গুলো তো বরদাস্ত করা যায় না। সরকার যেমন উচিত এই ব্যাংকটাকে রক্ষা করা, তেমনি ইসলামী ব্যাংক ইসলামী ইসলামী আহ, জামাত ইসলামের লোকদেরও উচিত এটা রাহু রাহু মুক্ত হওয়া এদের থেকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস সালাম।